যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান, তবে গণমাধ্যম কর্মীদের চোখ এড়িয়ে বিমানবন্দর ছাড়েন তিনি। আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই, আমাদের যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমরা তার খেলাটা দেখতে চাই একটা দেশপ্রেমিক বাঙালি হিসেবে, যে আমাদের দুঃখে কষ্টে আমাদের সাথে সমমর্জিত হবে, আমাদের সাথে ব্যথিত হবে, আমাদের পাশে দাঁড়াবে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাভ। একজন সাকিব যার জনপ্রিয়তা যেন পুরো মানচিত্র জুড়ে বিস্তৃত। হ্যাঁ, বলছি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। দীর্ঘ সময় পর অবশেষে দেশে ফিরছেন তিনি। এমন খবরে ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। বিশেষ সূত্রে জানা গেছে, সাকিব আল হাসানের দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সরকার। তার নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হচ্ছে নানা ধরনের বিশেষ ব্যবস্থা। এদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি কি বলেছেন সেটিও থাকছে আজকের এই প্রতিবেদনে। সাকিব আল হাসান ঠিক কবে কখন দেশে ফিরছেন এই সম্পর্কেও রয়েছে বিশেষ তথ্য। সবকিছু জানতে আমাদের প্রতিবেদনের শেষ পর্যন্ত সাথেই থাকুন। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাভ। দেশে ফেরার ইচ্ছা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি। 2 বছরের নির্বাসিত জীবন, একের পর এক মামলা আর অনিশ্চয়তায় ঘেরা ভবিষ্যৎ, সবকিছুর মাঝেই হঠাৎই দেশে ফেরার বার্তা দিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। কিন্তু প্রশ্ন একটাই, শর্ত অনুযায়ী নিশ্চয়তা পাবেন কি সাকিব? 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা এই তারকার বিরুদ্ধে রয়েছে হত্যাসহ একাধিক মামলা। তবে এসব মামলা মোকাবেলায় বিচলিত নন তিনি। দেশে ফিরে আদালতে দাঁড়িয়ে আইনি লড়াই চালাতে প্রস্তুত বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। নিরাপত্তা আর হয়রানি না করার গ্যারান্টি পেলেই সাকিবের স্পষ্ট ঘোষণা, পরশুই দেশের মাটিতে পা রাখবেন তিনি। শুরু করবেন আইনি লড়াইয়ের নতুন অধ্যায়। একটি গণমাধ্যমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে মামলাগুলি প্রসঙ্গে সাকিব বলেন, আমার যেসব মামলা দেশে এসে কিছু করার আছে বলে মনে হয় না। হ্যাঁ, দুদকের মামলায় জামিন নিতে পারি, কিন্তু দুদকের এরকম মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে এবং তারা দেশে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে, সবই করছে। দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তিনি বলেন, এখন তো আর কোনো কিছু অস্বাভাবিক মনে হয় না, যদিও আমি আশাবাদী যে ওরকম করা হবে না। যতক্ষণ না আমার দোষ প্রমাণিত হচ্ছে, সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু অনেক কিছুই আমি ভাবতাম একরকম, হচ্ছে আরেক রকম, কিছুই তাই বলা যায় না। হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন জানিয়ে সাকিব বলেন, আমি দেশে ফিরবো, কোর্টে যাব, মামলা লড়বো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে, এতটুকু তো আশা করতেই পারি। আমি বলছি না যে নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের 4টা গাড়ির সামনে থাকবে, ওরকম তো চাচ্ছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না, ব্যাস এতটুকুই আশা করি। সাধারণ নাগরিক হিসাবেই তো এতটুকু আশা করতেই পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাব আমি। তবে এখন দেখার বিষয়, এই নিশ্চয়তা আদৌ মিলবে কিনা, আর দেশের মাটিতে আবার কবে দেখা যাবে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে, তা হয়তো সময়ই বলে দেবে। যে প্রশ্নটা করেছেন, আমি আমার পজিশন থেকে একটা জিনিস জাস্ট আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই, আমাদের যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের 3জন ক্রিকেটার, 3জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছে। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হিয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারা যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার 2 এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা, ওই বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলো, যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উই আর অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম।
যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসে। আচ্ছা, ইলেকশনের কথা বলি। প্রবাবলি আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়, 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো উইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ঠিক আছে। সেকেন্ডলি, যারা রিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে। যে প্রথম স্টেপটা আমরা যেটা নিয়েছি, আমরা 6টা মাঠে খেলা দিচ্ছি। যখন আমরা বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি, ইউল্যাব, হ্যাঁ, এইসব মাঠে যখন আমরা খেলা দিচ্ছি, আমরা উই আর পেইং রেন্ট। ওই রেন্ট দিয়ে কিন্তু তারা তাদের রেভিনিউ জেনারেট করছে। আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে যে এইচপি নিয়ে আমরা পরবর্তীতে আমরা বসবো। এইচপি নিয়ে যে আমরা কী করি, আন্ডার-19, আন্ডার-17, আন্ডার-15 আমরা সব এক জায়গায় ঢুকে দিই, বা বিকেএসপিতে আমরা চলে যাই। আমার কথা হলো যে এই যে প্রাইভেট একাডেমিসগুলো আছে, এদের কিন্তু থাকারও ব্যবস্থা আছে, মাঠও আছে, সব আছে। আন্ডার-15-এর ক্যাম্প ক্রিকেটার্স একাডেমিতে হতেই পারে, বা আন্ডার-17-এর ক্যাম্প পিকেএসপিতে হতেই পারে। আমরা তো ভাড়া দিয়েই করি। আমরা যখন পিকেএসপিতে এই ক্যাম্পগুলো রান করি, আমরা কিন্তু বিপে। সো ওয়াই নট আমরা এখানে এদেরকেও সাপোর্ট করি। সো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রাইভেট একাডেমিসগুলোকে বিসিবি সাপোর্ট করা শুরু করতে হবে। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ, যে আমি চেয়েছিলাম যে এদের মাঠেও খেলা হোক। বিকজ হয়তোবা উইকেট ভালো নাও হতে পারে এই সিজনে, খেলাটা হওয়াটা ইম্পর্টেন্ট বেশি ছিল আমার জন্য, উইকেটের কথা চিন্তা করাচ্ছে। আজকে যখন এখানে একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হবে বা লিস্টে ম্যাচ হবে, অটোমেটিকলি ওই একাডেমিসগুলাই কিন্তু বেটার করা শুরু করবে নিজেদের। আমরা তার খেলাটা দেখতে চাই একটা দেশপ্রেমিক বাঙালি হিসেবে, যে আমাদের দুঃখে কষ্টে আমাদের সাথে সমমর্জিত হবে, আমাদের সাথে ব্যথিত হবে, আমাদের পাশে দাঁড়াবে, নাকি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে স্বৈরাচারের পক্ষ নেবে। আমরা আশা করব সে দেশে ফিরবে, কিন্তু সে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে ফিরবে, তার বিগত ভুলগুলো সে স্বীকার করে তার একটা সুন্দর কামব্যাক সে করবে। এবং আমরা চাই সে দেশের মাটিতে তার অবসরটা গ্রহণ করুক, কিন্তু যেটা বললাম, সগৌরব, স্বৈরাচারের পক্ষ নিয়ে নয়, স্বৈরাচারের পক্ষে কোনো কথা বলে নয়, আমাদের পক্ষে দাঁড়িয়ে আমাদের সাথে আমাদের পাশে থেকে আমরা এভাবে তাকে সাদরে গ্রহণ করতে চাই। আমার কথা শোনার পর হচ্ছে সাকিব হেটার্স হয়তো আমাকে গালিও দিতে পারেন, কিন্তু বাস্তবতা এটাই সত্য। দেখবেন যে সাকিব মাঝে মধ্যে অনেক ইস্যু নিয়ে পোস্ট করে, যেগুলোর বৈধ অনেক সময় ভিত্তি থাকে না, কিন্তু যেগুলোর বৈধ ভিত্তি থাকে ওগুলো নিয়ে সে পোস্ট করেন। সে কি আদৌ স্বৈরাচারী আমলকে সে বুকে ধারণ করে কিনা, এটা তো আমার জানা দরকার। বর্তমান সাকিবুল হাসানকে দেশে আনার মাধ্যমে আমার যেটা মনে হয় যে এটাকে স্বৈরাচারকে, ফেসিস্টদেরকে নরমালাইজেশন করা। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনে শুধুমাত্র একটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান ইতোমধ্যেই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রিয় দর্শক, তার নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই তিনি দেশে ফিরে আইনি লড়াই লড়বেন। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য? এছাড়াও তামিম ইকবালের বক্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য, এ বিষয়ে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।